তো আসো আমরা এবার ডিসঅ্যাপনিয়া নিয়ে পড়ি। এখানে ডিসঅ্যাপনিয়া যেটা তোমার দুই রকমের হয়, একটা অ্যাকিউট সিভিয়ার আর একটা হচ্ছে একটা হচ্ছে কি ক্রনিক এক্সারশনাল। তো অ্যাকিউট সিভিয়ার যেটা সেটা হচ্ছে ডেভেলপ সাডেনলি হবে এবং হঠাৎ সিভিয়ারলি একটা ডেভেলপ করবে আর কি। তো যেমন অ্যাজমা সেটা হচ্ছে সাডেনলি ব্রঙ্কোস্পাজম হয়ে ইমিডিয়েট ব্রেথলেসনেস হতে পারে। তারপর ইরিটেশন ট্রিগার্ড বাই ইনফেকশন অথবা ইরিটেন্টেড দ্বারা ট্রিগার হয়ে এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে সিওপিডি হতে পারে বা সিওপিডিটা ওরসেন হতে পারে আরও। তারপর টেনশন নিউমোথোরাক্স যেটা, সেখানে নিউমোথোরাক্স, নিউমো মানে বাতাস, তার থোরাক্স তো জানি আমরা যে এয়ার লিক্স ইনটু দ্য প্লিউরাল স্পেস। হ্যাঁ, তো এখানে একটা প্রেশার বিল্ড আপ হয়, টেনশন যেহেতু বোঝা যাচ্ছে যে টেনশন নিউমোথোরাক্স হচ্ছে এয়ার যখন প্লিউরাল স্পেসে যায় তখন হচ্ছে একটা প্রেশার ক্রিয়েট হবে, দ্যাটস ওয়াই এটা টেনশন নিউমোথোরাক্স। এই ক্ষেত্রে কিন্তু লাং কোলাপস হয়ে সিভিয়ার ব্রেথলেসনেস হতে পারে। তারপর আমরা দেখব যে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার। এখানে দেখা যেতে পারে যেহেতু অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার, তার কারণে অ্যাকিউট ব্রেথলেসনেস দেখা দিতে পারে, মানে হঠাৎ করে পালমোনারি ইডিমা ডেভেলপ করলো লেফট ভেন্ট্রিকুলার ফেইলারের জন্য, তখন হচ্ছে এরকম হতে পারে। তারপর যেমন মেটাবলিক অ্যাসিডোসিস, এটা হচ্ছে দেখা যায় যে অনেক সময় যে ডায়াবেটিক অ্যাসিডোসিস পেশেন্ট হচ্ছে অ্যাসিডোসিস সময় হচ্ছে র্যাপিড ব্রিদিং করে, যাতে কি হয় অ্যাসিডোসিসের সময় র্যাপিড ব্রিদিং করে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে ব্লো অফ করার ট্রাই করে অ্যাটমসফিয়ারে, তখন কিন্তু একটা মেটাবলিক অ্যাসিডোসিস এর কারণে রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা দিতে পারে। তো সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন, এটা হচ্ছে অ্যাংজাইটি এবং প্যানিক অ্যাটাকের কারণে র্যাপিড স্যালো যে ব্রিদিংগুলো হচ্ছে সেটা তার কারণে ব্রেথলেসনেস হতে পারে, তো সেটাই হচ্ছে গিয়ে সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন। তো এগুলো সবই হচ্ছে অ্যাকিউট কন্ডিশন, যে অ্যাজমা, সিওপিডি, নিউমোথোরাক্স, লেফট ভেন্ট্রিকুলার ফেইলার অ্যাকিউটলি হতে পারে। তারপর মেটাবলিক অ্যাসিডোসিস অলসো, যে প্যানিক অ্যাটাক, এগুলোও কিন্তু হঠাৎ করে হতে পারে। তারপর আমরা দেখি একটু যদি খেয়াল করি, হার্ট ফেইলারটা যদি ক্রনিক হয় তাহলে ক্রনিক একটা তোমার ব্রেথলেসনেস ডেভেলপ করতে পারে। প্লাস এটা দেখো যে এক্সপেশালি অন এক্সারশন, হ্যাঁ এক্সারশনের সময় মেনলি এটা হবে। তো দেখো এক্সারশন কি, মানে যখন পরিশ্রমের সময়, তাই না, এটাই। আচ্ছা, এবার ক্রনিক হার্ট ফেইলার যেটা, হার্ট হচ্ছে অলরেডি হার্ট ফেইলার অবস্থায় আছে বা উইকেন্ড হার্ট হচ্ছে বডির ডিমান্ডকে ফুলফিল করতে পারতেছে না, তখন হচ্ছে তোমার লাঙে কিন্তু একটা কনজেশন তৈরি করবে সে। লাঙে যেহেতু লাঙে হচ্ছে ব্লাড ফ্লো করতেছে ব্যাক করে, তো তখন কিন্তু লাঙে একটা কনজেশন ডেভেলপ হচ্ছে। তো এখানে কিন্তু অল্প কাজেই সে হচ্ছে হাঁপিয়ে যাবে আর কি। হ্যাঁ, তারপর সিওপিডি হচ্ছে দেখা যাচ্ছে ক্রনিক এয়ারওয়ে অবস্ট্রাকশন হবে এবং রিডিউস অ্যালভিওলার সারফেস এরিয়া, তো তখন হচ্ছে দেখা যাবে যে ব্রেথলেসনেস হবে। তারপর ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের ক্ষেত্রেও সেম, যে লাং ফাইব্রোসিস ডেভেলপ করবে, তখন লাংটা স্টিফ হয়ে যায় এবং গ্যাসিয়াস এক্সচেঞ্জটা ইম্পেয়ার হয়, তখন দেখা যায় যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা ইম্পেয়ার হলে দেখা যায় যে প্রোগ্রেসিভলি ডিসঅ্যাপনিয়া ডেভেলপ করে। তাহলে কি কি আছে, অ্যাকিউট আর হচ্ছে কি ক্রনিক। তারপর অ্যাকিউটের ক্ষেত্রে আমরা পড়েছি যে অ্যাজমা, সিওপিডি যেটা অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমা, তারপর টেনশন নিউমোথোরাক্স, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার, মেটাবলিক অ্যাসিডোসিস, সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন। আর ক্রনিক এক্সারশনালের ক্ষেত্রে পড়বো দেখো ক্রনিক হার্ট ফেইলার, এটা হচ্ছে ক্রনিক হার্ট ফেইলার। তারপর এদিকে আমরা পড়েছি সিওপিডি, হ্যাঁ লাং ফাইব্রোসিসের ক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে লাংটা ফাইব্রোসিস হয় বা আস্তে আস্তে লাংয়ে স্টিফনেস ডেভেলপ করে, তখন হচ্ছে আস্তে আস্তে এক্সারশনাল ডিসঅ্যাপনিয়া ডেভেলপ করতে পারে। এবার আমি আসি ভ্যারিয়েশন কী কী আছে। তো আমি তো দেখলাম যে ডিউরেশন ওয়াইজ আমি ভাগ করতে পারি অ্যাকিউট সিভিয়ার, ক্রনিক এক্সারশনাল, আর ভ্যারিয়েশন ওয়াইজ ভাগ করতে পারি অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর দিয়ে ভাগ করতে পারি, লিভিং ফ্যাক্টর দিয়ে ভাগ করতে পারি। আসলে ভ্যারিয়েশন দিয়ে একটু যদি দেখি, আসলে সব কিছু এখানে লজিক্যালি চিন্তা করতে হবে, তাই না, রিলেট করতে না পারলে কিন্তু জিনিসগুলো অনেক সময় মনে থাকে না। দ্যাটস ওয়াই আসলে আমাদের রিলেট করে পড়ার এই চেষ্টাটা, যে প্রত্যেকটা লাইন আমরা পড়বো, বুঝে বুঝে পড়বো। আসো, ব্রঙ্কিয়াল অ্যাজমা ইজ অ্যাগ্রিভেটেড ইন লেট নাইট। আচ্ছা, তো এইটা যেটা হয় লেট নাইটে কিন্তু আমরা মেইনলি কিন্তু প্যারাসিম্প্যাথেটিক মোডে চলে যাই। হ্যাঁ,
প্যারাসিম্প্যাথেটিক মোডটা মানে কি আমাদের রিল্যাক্সের মোডে চলে যায়, তাই না? তো তখন দেখা যায় যে আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, আর সিম্প্যাথেটিকের সময় কিন্তু ব্রঙ্কো ডাইলেশন হয়। তো অ্যাজমার সময় দেখা যায় অ্যাজমা রোগীর অলরেডি ব্রঙ্কো কনস্ট্রিক্টেড অবস্থায় আছে, বাট নাইটে তার আরও বেশি ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, তখন দেখা যাচ্ছে যে অ্যাজমাটা এক্সাজারেট করে। সিওপিডি হচ্ছে আর্লি মর্নিংয়ে এক্সাজারেট হয়। সেটা কীরকম, অনেক বেশি দেখা যায় যে পুরো রাত ধরে অনেক বেশি মিউকাস জমা হয়ে যায় ওভারনাইট। তো মর্নিং কফ আর ডিসঅ্যাপনিয়া ইজিলি হয়, মানে পোর ক্লিয়ারেন্স হয় ডিউরিং স্লিপে। তো সিওপিডিতে তো অনেক হচ্ছে তোমার মিউকাস প্রোডাকশন হচ্ছে, তো এটা পুলিং হয়ে যায়, অনেক বেশি জমা হয়ে যায়, তখন সিওপিডিতে কী হয়, সকালে উঠতে অনেক কষ্ট হয়। তারপর নকটার্নাল ডিসঅ্যাপনিয়া প্রেজেন্ট ইন হার্ট ফেইলার। এটা কি এটা ব্যাপারটা হচ্ছে যে এরকম যে আমরা যখন হলো রাতের বেলা ঘুমিয়ে থাকি, তো তখন তো লাইং পজিশনে থাকি, তাই না? তো তখন কিন্তু লাইং পজিশনে দেখা যায় যে ভেনাস রিটার্নটা অনেক বেশি বেড়ে যায়, কজ আমরা তো যখন নর্মালি ভেনাস রিটার্ন হয় তখন কিন্তু গ্র্যাভিটির গ্র্যাভিটির অপোজিটে গিয়ে ভেনাস রিটার্ন করতে হয়। যখন পা থেকে ব্লাডগুলা যখন হার্টে ফিরে আসে তখন কিন্তু গ্র্যাভিটির অপোজিটে গিয়ে তোমার অনেক বেশি পরিমাণে ব্লাড হার্টে নিয়ে আসতে হয়। বাট যখন আমি শুয়ে আছি তখন কি হচ্ছে দেখো তো, যখন আমি শুয়ে আছি তখন হচ্ছে গ্র্যাভিটির অপোজিটে কাজ করতে হচ্ছে না। তো তখন দেখা যাচ্ছে যে একটা নকটার্নাল ডিসঅ্যাপনিয়া দেখা দিচ্ছে, যে রাতের বেলায় দেখা যাচ্ছে যে অনেক বেশি পরিমাণে ভেনাস রিটার্ন হয়ে যাচ্ছে, কারণ গ্র্যাভিটির অপোজিটে কাজ করতে হচ্ছে না। তো লাইং পজিশনে তো গ্র্যাভিটির অপোজিটে কাজ করতে হয় না, তো তখন অনেক বেশি পরিমাণে মানে ভেনাস রিটার্ন হচ্ছে, হার্টের কিন্তু লোড বেড়ে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে কি হার্ট ইফেক্টিভলি পাম্প করতে পারছে না। হার্ট যেহেতু ইফেক্টিভলি পাম্প করতে পারছে না, তো তখন দেখবো যে পালমোনারি একটা কনজেশন তৈরি হচ্ছে, এখানে হার্ট ফেলিয়ারটা মানে আরও এক্সাজারেট করছে, দ্যাটস ওয়াই হচ্ছে তোমার ডিসঅ্যাপনিয়া দেখা দিচ্ছে আর কি। তো এই তো সিজনাল ভ্যারিয়েশন আছে, যে ব্রঙ্কিয়াল অ্যাজমা কিন্তু তোমার স্প্রিংয়ে অনেক বেশি তোমার অ্যাগ্রাভেটেড হয়। যেমন হচ্ছে তোমার পলেন যদি থাকে স্প্রিংয়ে, তো হচ্ছে বাতাসে অনেক দেখা যায় যে রেণু ঘুরে বেড়ায়, দ্যাটস ওয়াই হতে পারে। আর সিওপিডিটা উইন্টারে হচ্ছে তোমার অ্যাগ্রাভেট করে, যেমন হচ্ছে যে ভাইরাল ইনফেকশন হইলে, তারপর ব্রঙ্কিয়াল ইনফ্লামেশনের কারণে কিন্তু সিওপিডিটা অ্যাগ্রাভেট হয়। কিছু অ্যাগ্রিভেটিং ফ্যাক্টরস আছে, যেমন সিওপিডি অ্যাগ্রিভেট হয় হচ্ছে স্মোকিং, কোল্ড, ব্যাড এয়ার, এক্সারসাইজ, ইনফেকশন, এসব কারণে। তো এটা আগে বলেছে যে সিওপিডি কোল্ড থাকলে ইনফেকশনের কারণে, তারপর এক্সারসাইজের কারণে, স্মোকিংয়ের কারণে অ্যাগ্রিভেটেড হয়। বাট অ্যাজমা যেটা, সেটা কিন্তু অ্যালার্জিক রিয়াকশন, সেটা কিন্তু পুরাপুরি টোটালি অ্যাগ্রিভেট হয় হচ্ছে তোমার অ্যালার্জেনের মাধ্যমে বা ইরিটেন্টের মাধ্যমে, বা যেগুলো হচ্ছে অ্যালার্জেন সাবস্ট্যান্স, পারফিউম, তারপর হচ্ছে ফিউমস, এগুলা এইসব আর কি। লেফট ভেন্ট্রিকেলের ক্ষেত্রে যেটা হয় যে আমরা তো পড়েছি যে লেফট ভেন্ট্রিকেলের ক্ষেত্রে যে লেফট ভেন্ট্রিকেল ফেলিয়ার হলে, যে লাইং ফ্ল্যাট হলে, মানে আমরা যদি শুয়ে থাকি তখন কিন্তু ডিসঅ্যাপনিয়াটা আরও বেশি দেখা দেয়। এটা ঠিক আগের পয়েন্টই আমরা পড়েছি। তারপর এটা ছিল অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরসগুলো। এবার রিলিভিং ফ্যাক্টর কী কী আছে, যে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার ইজ রিলিভ বাই লাইং প্রপড আপ। আমি যদি হচ্ছে প্রপড আপ পজিশনে থাকি, ভেনাস রিটার্ন তাহলে কমে যাবে, হ্যাঁ, তখন কিন্তু ইজিলি ব্রিদিংটা হবে, মানে হার্ট ফেলিয়ারটাও কম অ্যাগ্রাভেটেড কম হবে, অ্যান্ড হচ্ছে ইজিলি আমি হচ্ছে রিলিভ হব। তো আমাদের হচ্ছে আমি যদি সিটিং আপ হয়ে পড়ে, আমি যদি উঠে বসি, তাহলে দেখা যাচ্ছে আমার ভেনাস রিটার্ন কমে যাবে। তারপর সিওপিডিতে হচ্ছে কি আমি দেখবো যে সিওপিডির ক্ষেত্রে কী হয় বলো তো, যে অনেক বেশি স্পুটাম প্রোডাকশন হচ্ছে না, তো ইমপ্রুভস। আমি যদি ক্লিয়ার করে দিই, মিউকাসটা ক্লিয়ার করে দিই সিওপিডিতে, তখন দেখা যাবে যে আমাদের এয়ারওয়েটা হচ্ছে আর অবস্ট্রাক্টেড থাকবে না, তখন এয়ার ফ্লো টেম্পোরারি বেড়ে যাবে। আর অ্যাজমার ক্ষেত্রে আমরা দেখবো যে অ্যালার্জিক অ্যালভিওলাইটিস, দেখবো যে অকুপেশনাল অ্যাজমা আর এক্সট্রিনসিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস, এখানে হচ্ছে উইকেন্ড আর
অ্যাট হলিডে। এখানে যেটা হচ্ছে যে ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে আমরা দেখবো যে অকুপেশনাল অ্যাজমাটা হচ্ছে কি ওয়ার্ক প্লেসে কি অ্যাগ্রিভেট করে, বাট উইকেন্ড আর হলিডেতে হচ্ছে রিলিভ হবে, কারণ হচ্ছে এটার এক্সপোজারটা কমে যাবে, তখন সিমটম অলরেডি ইমপ্রুভ হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার আমি যদি দেখি, এটা হচ্ছে বলছে যে একটা পেশেন্ট যেটা কিনা সিভিয়ার ডিজাব নিয়ে আসছে এবং কী কী কজ হতে পারে এটার। তো এই যে সেম আমি হচ্ছে পুরাপুরি মোটামুটি আমরা যে অ্যাকিউটের কজগুলোই এখানে দেখতে পাচ্ছি মোটামুটি আছে। তারপর 30 ইয়ার্স ওল্ড ফিমেল পেশেন্ট, তারও রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, এখানেও সেম জিনিসপাতি লেখা। তো আসলে আমরা দেখি যে সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশনটা কি, এটা নিয়ে আলোচনা করি। সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন এই জিনিসটা হচ্ছে ওভার ব্রিদিং একটা সিচুয়েশন, যেখানে মানুষের অ্যাংজাইটি থাকে, মানে একজন পার্সনের অ্যাংজাইটি, স্ট্রেস, তারপর প্যানিক, এসবের কারণে কিন্তু তার হতে পারে দেখা যাচ্ছে যে ওভার ব্রিদিং শুরু হয়ে যায়, এবং নট ডিউ টু লাং অর কার্ডিয়াক ডিজিজ, ঠিক আছে? মানে এটা টোটালি তার অ্যাংজাইটি থেকে এবং স্ট্রেস থেকে এবং প্যানিক থেকে ডেভেলপ করা, এবং যার ফলে আলটিমেটলি কী হয়, এখানে কিন্তু হাইপোক্যাপনিয়া ডেভেলপ করবে। ক্যাপনিয়া বলতে বোঝাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড, আর হাইপো হচ্ছে কম, তাহলে কার্বন ডাইঅক্সাইড কমে যাচ্ছে, কজ ওভার ব্রিদিং হচ্ছে এবং অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে। কজেস ভ্যারিয়াস সিমটম, যেখানে হচ্ছে ডিজিনেস হবে, টিংলিং হবে, চেস্ট টাইটনেস হবে, এগুলো আর কি। তো হচ্ছে দেখা যাচ্ছে যে পেশেন্ট হচ্ছে বেশি তোমার নর্মাল লাং ফাংশন থাকা সত্ত্বেও সে কিন্তু বেশি ডিপ ব্রেথ নিতে পারবে না, তার ব্রেথগুলো সোয়ালো হবে, র্যাপিড হবে, হ্যাঁ, ফ্রিকুয়েন্ট, সে হচ্ছে দেখা যাবে যে অনেক বেশি র্যাপিড ব্রিদিং করবে, দ্যাটস ওয়াই দেখবো হচ্ছে ফ্রিকুয়েন্ট ভেন্টিলেশন অ্যাট রেস্ট, শর্ট ব্রিদিং হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে দেখো যে আমরা যে স্পাইরোমেট্রি ম্যানুভার সেটা যে করি, স্পাইরোমেট্রি করার সময় হলো একটা ফোকাসড আর একটা সাস্টেইনড ইফোর্ট লাগে, বাট সাইকোজেনিক ডিসঅর্ডারে কিন্তু পার্সনটা হচ্ছে এত ভালো পারফর্ম করতে পারবে না, তার অ্যাংজাইটির কারণে, বা হচ্ছে তার একটা তাই না, তার পারফরমেন্সটা লো হয়ে যাবে। দ্যাটস ওয়াই কিন্তু দেখা যাচ্ছে যে স্পাইরোমেট্রি ম্যানুভার তার একটা প্রবলেম হচ্ছে। তারপর হাই স্কোর দেখা যাচ্ছে যে নিজ ম্যাগের কোশ্চেন আর যেটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্কোর যদি 26-এর উপরে হয়, এটা হচ্ছে ফাংশনাল ব্রিদিং ডিসঅর্ডারকে হচ্ছে ইন্ডিকেট করে। তো ইন্ডাকশন অফ সিমটম ডিউরিং সাবম্যাক্সিমাল হাইপারভেন্টিলেশন, তো এইখানে হচ্ছে ভলেন্টারি ব্রিদিং, আর এটা হচ্ছে দেখো যে ভলেন্টারি ব্রিদিং ফর 1 to 2 minutes ক্যান প্রডিউস দিস সিমটম, যেমন ডিজিনেস, টিংলিং, চেস্ট টাইটনেস, এগুলো হচ্ছে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন। তো আচ্ছা, তারপর দেখবো যে এই তো রেস্টিং এন্ড টাইটাল, যেটা হচ্ছে 4.58% থেকে বেশি হবে। তো এই ছোটোখাটো জিনিসপাতি আমরা যদি মনে রাখতে পারি, মেনলি হচ্ছে তোমার র্যাপিড ব্লিডিং হবে এবং হচ্ছে ওভার ব্রিদিং থাকবে, সে কার্বন ডাইঅক্সাইড লেভেল ড্রপ করে যাবে, দ্যাটস ওয়াই কিন্তু তার প্যারাস্থেশিয়া ডেভেলপ করবে। দেখা যাবে যে রেসপিরেটরি অ্যালকোলোসিস হয়ে তার হচ্ছে ফ্রি ক্যালসিয়াম ইন দ্য ব্লাড কমে যাবে, তখন নিউরোনাল এক্সাইটেবিলিটি ইনক্রিজ হবে, তখন টিংলিং এবং নামলেস হয়ে যাবে ফিঙ্গারে, ঠিক আছে? তাহলে ওভার ব্রিদিংয়ে কী হয়, কার্বন ডাইঅক্সাইড লেভেল ড্রপ করে, তখন রেসপিরেটরি কী হয়, অ্যালকালোসিস ডেভেলপ করে, আর তখন কী হয়, ব্লাডে ফ্রি ক্যালসিয়াম কমে যাবে, অ্যান্ড মানে বাইন্ড করবে আর কি, ব্লাডে ফ্রি ক্যালসিয়াম কমে যাচ্ছে, তখন হচ্ছে নিউরোনাল এক্সাইটেবিলিটি কমে যাবে, তখন হচ্ছে এই যে প্যারাস্থেশিয়া ডেভেলপ করবে। দেখো অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, যার কারণে যেই তোমার এন্ড টাইটালটা সেটা অনেক কমে যাবে কার্বন ডাইঅক্সাইডের। এগুলাই আর কি মেনলি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়া, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়ার ফলে যা যা হয় সেগুলো এখানে বলেছে।
এই ছিল ক্রনিক এক্সারশনাল ডিসঅ্যাপনিয়া, এগুলার যে কজগুলা, এগুলো ডিডি। তো সিভিয়ার অ্যানিমিয়া, তারপর অবেসিটি, এগুলোর ক্ষেত্রেও এটা হতে পারে। তো পরের বাকিগুলো তো কেস। তো আসো এবার আমরা হেমোপ্টাইসিসে আসি। হেমোপ্টাইসিসের ক্ষেত্রে কী হয়, এখানে হচ্ছে মেনলি কাফিং আপ ব্লাড আসে, তো এটা হচ্ছে হেমোপ্টাইসিস। তো আমি দেখব যে কী কী কজেস আছে হেমোপ্টাইসিসের। ফার্স্টে আমি দেখবো যে ব্রঙ্কিয়াল ডিজিজ, তারপর আছে হচ্ছে তোমার আবার কিছু আছে যে লাং প্যারেনকাইমাল ডিজিজ, এরপর লাং ভাস্কুলার ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ব্লাড ডিসঅর্ডার, এগুলো সবগুলোর কারণেই তোমার হচ্ছে হেমোপ্টাইসিস হতে পারে। ফার্স্টে আমি ব্রঙ্কিয়াল ডিজিজের যদি একটু খেয়াল করি যে এটা হচ্ছে কার্সিনোমা। ফার্স্টেই যে ব্রঙ্কিয়াল ডিজিজে দেখবো যে কার্সিনোমা এটা কারণ টিউমার, যেটা কার্সিনোমা টিউমার, সেটা ইনভেড করবে ব্রঙ্কিয়াল মিউকাসকে ইনভেড করে এবং নিয়ার বাই ব্লাড ভেসেলকে হ্যাম্পার করে এরকম হতে পারে, ব্লাড আনতে পারে, ফ্র্যাজাইল ব্লাড টিস্যুটা ব্লিডস করবে, ইজিলি ব্লিড হবে, তখন কিন্তু হেমোপ্টাইসিস হতে পারে। আমরা জানি যে ব্রঙ্কিয়েকটাসিস, এখানে তো আমি জানি যে ডায়ালেটেশন হয়, ক্রনিক ডায়ালেটেশন হয় অফ ব্রঙ্কাই, তখন অনেক বেশি পরিমাণে এখানে মিউকাস, তারপর ইনফেকশন, এগুলো হচ্ছে জমা হয়, তাই না? অ্যান্ড যেটা হয় এখানে ইনফ্লামেশন হয় এবং হচ্ছে ইনফ্লামেশন হয়ে আলটিমেটলি কিন্তু এখানে ফ্র্যাজাইল ব্লাড ভেসেলটা রাপচার হয়ে হেমোপ্টাইসিস হতে পারে। তারপর ব্রঙ্কাইটিস, এখানে কীভাবে হতে পারে? ব্রঙ্কাইটিস ইজ অ্যাকুট ইনফ্লামেশন অফ দ্য ব্রঙ্কাই, এখানে মিউকাসাল ইরিটেশন হয়ে ক্যাপিলারি রাপচার হতে পারে। সেম গোজ ফর ব্রঙ্কাল অ্যাডেনোমার, একটা টিউমারের মতো ফর্মেশন হবে, যেটা কিনা ওই যে তোমার আলসারেট করতে পারে বা ভেসেলকে কম্প্রেস করে, এটা হচ্ছে জাস্ট লাইক দ্য কার্সিনোমা, সে হচ্ছে ব্লাড ব্লিড করতে পারে টিস্যুকে আশেপাশে। তাহলে ব্রঙ্কিয়েকটাসিস বা যেখানে মানে ব্রঙ্কাসের যদি তোমার ডায়ালেটেশন হয় বা ব্রঙ্কাসে ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রেও কিন্তু হেমোপ্টাইসিস হতে পারে। আমি যদি প্যারেনকাইমাল ডিজিজের ক্ষেত্রে যাই বা লাং টিস্যুর যে কজগুলো, হ্যাঁ, অ্যালভিওলাই এবং ইন্টারস্টিশিয়াম, এই দুটো তো হচ্ছে তোমার লাং টিস্যু, তাই না? তো এখানে যদি টিবির ক্ষেত্রে আমি দেখবো, টিবি তো হচ্ছে কি ক্যাসিয়েটিং নেক্রোসিস করবে, ক্যাভিটেশন করবে, এবং যার কারণে হচ্ছে কিন্তু স্মল অর ইভেন লার্জ ব্রঙ্কিয়াল ভেসেলগুলো এই তোমার রাপচার হবে এবং তখন কিন্তু ইজিলি হেমোপ্টাইসিসটা হয়ে যাবে। লাং অ্যাবসেসটা আমি দেখি এটা ক্লাসিক কজ অফ ডেভেলপিং, লাং অ্যাবসেসটা হচ্ছে গিয়ে পাস কালেকশন হবে লাঙে। তো পাস কালেকশন হলে কী হবে? ভেসেল ওয়াল ইরোড হতে পারে। তাহলে দুটো কারণ, একটা টিবি হতে পারে, মানে ক্যাসিয়েটিং নেক্রোসিস হতে পারে, অথবা হচ্ছে যেখানে হচ্ছে তোমার লোকালাইজড পাস কালেকশন হবে অনেক বেশি পরিমাণে, সেই কারণেও কিন্তু হেমোপ্টাইসিস হতে পারে। আমরা যদি লাং ভাস্কুলার ডিজিজে আসি, যে লাঙে যে রিলেটেড টু দ্য ব্লাড ভেসেল অফ দ্য লাঙে যে ব্লাড ভেসেল, সেগুলোর কারণে কিভাবে হচ্ছে তোমার এই হেমোপ্টাইসিস হচ্ছে সেটাতে আসে। পালমোনারি ইনফেকশন, যেটা এখানে কি হয় যে থ্রম্বোএম্বোলিজমের কারণে পালমোনারি আর্টারিটা ব্লক হয়, তখন কিন্তু এই টিস্যুতে হচ্ছে ইস্কিমিয়া এবং নেক্রোসিস ডেভেলপ করে। ইস্কিমিয়া নেক্রোসিস ডেভেলপ করলে কিন্তু এই টিস্যুটা কিন্তু আলটিমেটলি ব্লিড করে হচ্ছে আলটিমেটলি হেমোপ্টাইসিস হতে পারে। তারপর যদি আমি দেখি যে ভাস্কুলাইটিস, এখানে কি হয়? স্মল ব্লাড ভেসেলগুলোতে যদি ইনফ্লামেশন হয়, তখন কিন্তু এরকম ক্যাপিলারিগুলো রাপচার হয়ে অ্যালভিওলার ক্যাপিলারি রাপচার হয়ে যায়, অ্যালভিওলারি ওয়ালের যে ক্যাপিলারি, সেগুলো যদি রাপচার হয়ে যায়, তখন কিন্তু ব্লাড আসতে পারে স্পুটামে। তার পাশাপাশি কার্ডিওভাস্কুলার ডিজিজ, আমরা তো জানি যে লেফট ভেন্ট্রিকুলার ফেলারের কারণে কিন্তু ব্লাড হচ্ছে পালমোনারি ভেইন দিয়ে ব্যাকআপ হয়ে যায়, হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায়, তখন পালমোনারি ইডিমা ডেভেলপ করতে পারে। যে ভেইনে যদি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায়, অনেক সময় দেখা যেতে পারে যে ভেইনটা বা ক্যাপিলারিটা রাপচার হয়ে যায়, তাই না? ভেইনে যদি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায়, তখন ক্যাপিলারি রাপচার হতে পারে, তখন কিন্তু ইজিলি হেমোপ্টাইসিস হতে পারে। বা মাইট্রাল স্টেনোসিসের সময়ও কিন্তু আমরা দেখবো যে মাইট্রাল ভালভ যদি অবস্ট্রাকশন হয়, তখন লেফট অ্যাট্রিয়াল আর পালমোনারি ভেনাস প্রেশারটা বেড়ে যায়, তখন হচ্ছে তো আমরা তো জানি যে লেফট অ্যাট্রিয়ামে ব্লাডটাকে নিয়ে আসে, লেফট অ্যাট্রিয়ামে ব্লাডটা নিয়ে আসে আমাদের পালমোনারি আর্টারি দিয়ে হচ্ছে ব্লাডগুলো আসে, পালমোনারি ভেইন দিয়ে আসে। এখন হচ্ছে দেখা যাচ্ছে যে যদি এমন হয় যে পালমোনারি লেফট অ্যাট্রিয়ামে এখানে যদি মাইট্রাল স্টেনোসিস হয়, লেফট অ্যাট্রিয়ামটা বড় হয়ে যায় এবং পালমোনারি আর্টারি দিয়ে হচ্ছে গিয়ে
পালম আবার লাঙে হচ্ছে গিয়ে প্রেশার বেড়ে যায়, তখন কিন্তু আবার আলটিমেটলি কী হতে পারে যে তোমার লাঙের যে ভেসেলগুলো, স্মল পালমোনারি ভেসেলগুলো রাপচার হয়ে হেমোপ্টাইসিস হতে পারে। তারপর ব্লাডের ডিসঅর্ডার, লিউকেমিয়া, তারপর হেমোফিলিয়া, অ্যান্টিকোয়াগুলেন্ট এগুলোর ক্ষেত্রে হতে পারে। লিউকেমিয়া হচ্ছে গিয়ে, লিউকেমিয়া হলে প্লাটিলেট কাউন্ট কমে যাবে, তখন হচ্ছে এরকম হতে পারে, ব্লিডিং হতে পারে মিউকাসা থেকে। তারপর হেমোফিলিয়াতেও হচ্ছে দেখা যাবে ক্লটিং ফ্যাক্টর কমে গেছে। তারপর অ্যান্টিকোয়াগুলেন্ট তো আছেই, যেটা হচ্ছে তোমার কোয়াগুলেশন, ক্লটিংয়ের ব্যাপারগুলো কমায় দিচ্ছে, যেখানে হচ্ছে ভেসেল ইজিলি হচ্ছে ব্লিড, যদি ভেসেল ইনজিউর্ডও হয় তখন ইজিলি হচ্ছে ব্লিড হচ্ছে। তো এই হচ্ছে মেনলি। তো আমরা দেখলাম যে কী কী কজেসে তোমার হেমোপ্টাইসিস হয়, বাট আমাদের বাংলাদেশের জন্য মোস্ট 5 ইম্পর্টেন্ট কিছু কজেস আছে। সবার আগে তো আমি টিবির কথাই বলবো আমরা, তারপর কার্সিনোমা, অ্যাবসেস, তারপর আমরা আসি ব্রঙ্কিয়াক্টাসিস, অ্যাডিনোমা, ব্রঙ্কাইটিস, মানে ইনফ্ল্যামেশন, পাসফরমেশন, তারপর হচ্ছে ইনফ্ল্যামেশন, পাসফরমেশন, ডায়ালেশন, প্লাস হচ্ছে যে টিউমার ফর্মেশন, এগুলো সবই হচ্ছে কজের মধ্যে পড়বে, প্লাস কিছু ব্লাড ডিসঅর্ডার, এগুলো সবার লাস্টে আমরা বলে দিব। বাট সবার আগে আমাদের অবশ্যই মানে টিবি, তারপর হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, দুটো বলতেই হবে। সেকেন্ডে হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা বলতে হবে। তো দেখো এই যে এখানে যেটা বলছে যে একটা পেশেন্টের যেটা হচ্ছে পালমোনারি টিবি ছিল 5 বছর আগে, এবং হচ্ছে অ্যান্টিটিবি ড্রাগ দিয়ে কিউর হয়েছে। তো রিকারেন্ট হেমোপ্টাইসিস হচ্ছে তার কারণ কী কী হতে পারে, সেটা হতে পারে দেখো যে ব্রঙ্কিয়াক্টাসিস টিবির কারণে আলটিমেটলি, তারপর ফাইব্রোসিস ডেভেলপ করছে এরকম আর কি, তারপর হচ্ছে ডেভেলপ টিবি স্কারে তার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। তো কত কিছুই হতে পারে, তাই না? আচ্ছা, এবার আমি একটু আসি যে এইগুলোই ছিল মেনলি। তো এখান থেকে যেটা বলছে যে ম্যানেজমেন্ট অফ দ্য হেমোপ্টাইসিস, এটা কি? তো ফার্স্টে তো বলছে যে সিমটমগুলো দেখতে হবে যে টিবি নাকি বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা নাকি ম্যালিগন্যান্সি, এগুলোর জন্য আমাদের সিমটমগুলো দেখতে হবে। যেমন ফিভার, নাইট সোয়েট থাকলে এবং ওয়েট লস থাকলে আমি টিবি সাসপেক্ট করব। ফিঙ্গার ক্লাবিং থাকলে ব্রঙ্কিয়াক্টাসিস, কজ ফিঙ্গার ক্লাবিং তো হচ্ছে তোমার টিবির ক্ষেত্রে আলেসিজে হয় না। ক্যাকেকশিয়া থাকলে ম্যালিগন্যান্সি আমরা সাসপেক্ট করব। কনসিডারেশন থাকলে আমরা হচ্ছে নিউমোনিয়া সাসপেক্ট করব। আর হচ্ছে এই তো, তারপর লেগ সাইন অফ ডিপ ভেনাস থ্রম্বোসিস, এটা হচ্ছে পালমোনারি ইনফেকশনের কারণে হবে। তো মোটামুটি ছিল এগুলোই হেমোপ্টাইসিসের ব্যাপার স্যাপার। তারপর সাইন আছে কিছু, যেমন যে এই যে ডিসঅ্যাপনিয়ার পেশেন্ট যা যা নিয়ে আসে সবগুলাই, যে এই কারণগুলো টেম্পারেচার বাড়তে পারে ইনফেকশনের কারণে, অ্যানিমিয়া হতে পারে যেহেতু ব্লাড কমে যাচ্ছে, সাইনোসিস ডেভেলপ করতে পারে অ্যাজ দ্য সেম রিজন, হাইপোক্সিয়ার কারণে। তো পেশেন্ট মেবি ক্যাকেক্সিক ক্লাবিং থাকতে পারে, যেমন হচ্ছে লিম্ফাজনিপাতি থাকতে পারে, হেপাটোমেগালি থাকতে পারে ক্যান্সারের কারণে। এই তো লেগ ইডিমা ডেভেলপ করে, সেটা হচ্ছে। তারপর ইনভেস্টিগেশনে আমরা যে সিবিসি, ইএসআর, চেস্ট এক্সরে, স্পুটাম ফর এএফপি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোই আমরা বলবো, সিটি স্ক্যান, হ্যাঁ, এফএনএসসি, ক্লটিং টাইমও দেখতে পারি। হেমোপ্টাইসিস আর হেমাটেমেসিসের মধ্যে যদি পার্থক্যে আসি, যে হেমাটেমেসিস হচ্ছে যে আমরা বলবো যে ভমিটিং অফ ব্লাড, আর হেমোপ্টাইসিসটা হচ্ছে কাফিং আপ ব্লাড। তো এটা হচ্ছে কীরকম হবে দেখো, কালারটা আমি দেখবো হেমাটোমেসিসের ক্ষেত্রে কালারটা হচ্ছে কফি গ্রাউন্ড, ডিউ টু অল্টার্ড ব্লাডটা হচ্ছে যেহেতু ডাইজেস্টিভ সিস্টেমে ঢুকেছে তার কালারটা অল্টার হয়ে গেছে। বাট হেমোপ্টাইসিসের ক্ষেত্রে কিন্তু কালারটা একদম ব্রাইট রেড থাকবে। সেম দ্য রিজন যে হেমাটোমেসিসটা হচ্ছে কি ক্লাম্পের মতো থাকবে, অ্যান্ড হচ্ছে হেমোপ্টাইসিস হচ্ছে ফ্রদি থাকবে, কারণ এখানে হচ্ছে এয়ার মিক্সড অবস্থা থাকতে পারে। তারপর ফুড পার্টিকেল মিক্স থাকতে পারে, এখানে হচ্ছে স্পুটাম মিক্স থাকতে পারে হেমোপ্টাইসিসে। তারপর সিমটম যদি দেখি, অ্যাবডোমিনাল পেইন থাকবে অ্যাসোসিয়েটেড, আর হেমোপ্টাইসিসে চেস্ট পেইন থাকবে। পিএইচ হচ্ছে অ্যাসিডিক হেমাটোমেসিসের ক্ষেত্রে, যেহেতু স্টোমাক থেকে আসছে। আর অ্যালকালাইন যেটা, সেটা হচ্ছে হেমোপ্টাইসিস, সেটা হচ্ছে যেহেতু তোমার রেসপিরেটরি ট্র্যাক থেকে আসছে, সেটা অ্যালকালাইন কাফ থাকবে আর কি। তো
তারপরে যে জিনিসগুলো আছে কিছু কেস দিয়েছে এখানে, এরপর রেসপিরেটরি ইমার্জেন্সি কিছু করবো, রেসপিরেটরি ফেলিয়ার। আচ্ছা, তো কয়েকটা রেসপিরেটরি ইমার্জেন্সি আমি জেনে যাই এখান থেকে, যে টেনশন নিউমোথোরাক্স আছে, অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, অ্যাকিউট এক্সাবেরেশন অফ সিওপিডি আছে, পালমোনারি এম্বোলিজম আছে। তাহলে রেসপিরেটরি ইমার্জেন্সির মধ্যে সবার আগে আমি বলবো হচ্ছে টেনশন নিউমোথোরাক্স, তারপর হচ্ছে অ্যাজমা, তারপর হচ্ছে সিওপিডি, তারপর হচ্ছে পালমোনারি এম্বোলিজম। আমরা এটা হচ্ছে কেট দিয়ে মনে রাখতে পারি, কেট বা সামথিং। তো এগুলো হচ্ছে কি তোমার ইমার্জেন্সি, রেসপিরেটরি ইমার্জেন্সি, টেনশন নিউমোথোরাক্স, তারপর আছে হচ্ছে সিওপিডি, অ্যাকিউট এক্সাবেরেশন অফ সিওপিডি, অ্যাকিউট এক্সাবেরেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, তারপর হচ্ছে পালমোনারি এম্বোলিজম। আচ্ছা, এটা বেটার হচ্ছে আমি যদি এইভাবে মনে রাখি ট্রেস দিয়ে, দেখো ট্রেস, আমি তাহলে কিন্তু আমি ক্রোনোলজি ওয়াইজ মনে রাখতে পারবো যে এটা হচ্ছে রেসপিরেটরি ইমার্জেন্সি ফর আর, টি দিয়ে আসতেছে হচ্ছে টেনশন নিউমোথোরাক্স, এ দিয়ে হচ্ছে অ্যাকিউট এক্সাবেরেশন অফ অ্যাজমা, সি দিয়ে হচ্ছে অ্যাকিউট এক্সাবেরেশন অফ সিওপিডি অ্যান্ড অ্যাকিউট পালমোনারি এম্বোলিজম। এগুলো হচ্ছে ক্লিনিক্যাল কন্ডিশন অফ রেসপিরেটরি সিমটমস। এই যে এগুলো সেম, যে সাডেন সিভিয়ার রেসপিরেটরি ডিজিজের কী কজেস আছে, সে টেনশন নিউমোথোরাক্স, সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যাকিউট এক্সাবেরেশন অফ সিওপিডি। কার্ডিয়াক কজের মধ্যে আমরা পাবো যে লেফট ভেন্ট্রিকুলার ফেলার, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস আর রিনাল ফেলারও কিছু কজ আছে। এগুলো কি, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস কীভাবে তোমার সাডেন রেসপিরেটরি ডিস্ট্রেস করতে পারে? ব্যাপারটা হচ্ছে যে ডায়াবেটিস কিটোঅ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে বডি হচ্ছে প্রচুর পরিমাণে কিটোন প্রডিউস করে এবং যেটা হচ্ছে অ্যাসিডিক, হ্যাঁ। তো এই জন্য এটাকে হচ্ছে কি কিটোঅ্যাসিডোসিস বলা হয়। মানে ডায়াবেটিসের পেশেন্টরা অনেক বেশি পরিমাণে কিটোন প্রোডাকশন হয়, কিটোন হচ্ছে অ্যাসিডিক, দ্যাটস ওয়াই এটাকে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলছে। এবং এখানে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে, এবং তার কারণে হচ্ছে সে কিন্তু যে দেখো আমি ডিপ আর হচ্ছে র্যাপিড একটা রেসপিরেশন করে কার্বন ডাইঅক্সাইড বের করে যাতে ট্রাই করবো ব্লাড থেকে, কজ ব্লাডে অলরেডি অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আছে। তো এটাই হচ্ছে তখন ডিপ র্যাপিড একটা রেসপিরেশনের কারণে আমার কিন্তু এখানে ডিসঅ্যাপনিয়া বা রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করবে, সেটাই হচ্ছে এখানে বলেছে। তারপর রেনাল ফেলারের ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের রেনাল ফেলার যদি হয় তাহলে কিন্তু ইউরেমিয়া হয়ে যায়, ব্লাডে হচ্ছে অনেক ইউরিয়া ইউরিক অ্যাসিড এগুলো জমা হতে পারে, হ্যাঁ। তখন কিন্তু আমি হচ্ছে কম্পেনসেটরি এটা অনেক বেশি পরিমাণে হাইপার ভেন্টিলেশন করবো, দ্যাটস ওয়াই কিন্তু আমার হচ্ছে হাইপার ভেন্টিলেশন হতে পারে। তার পাশাপাশি আরেকটা হতে পারে, যদি আমি রেনাল ফেলার যদি হয় তো সব জায়গায় তো আমাদের ইডিমা, শরীরে সব জায়গায় তো ইডিমা ডেভেলপ করে, তো সেক্ষেত্রে পালমোনারি ইডিমা হয়ে ফ্লুইড ওভারলোড হয়েও কিন্তু এরকম রেসপিরেটরি ডিজিজ হতে পারে। তারপর সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন, এটা কি, এটা হচ্ছে দেখা যায় যে সেম আমরা যেটা পড়ে এসেছি ওটাই ছিল সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন, যে প্যানিক অ্যাটাকের কারণে, মানে তোমার কোনো কজ নাই, তোমার কার্ডিয়াক কোনো কজ নাই বা লাঙে কোনো কজ নাই, জাস্ট প্যানিকের কারণে তোমার ওভার ব্রিদিং হচ্ছে, ডিপ সোয়ালাটের ব্রিদিং হচ্ছে।